এক নম্বর অধ্যায় এটা সম্পূর্ণ থিওরি, 2 নম্বর অধ্যায় কস্ট শিট, এটা তো সবাই মোটামুটি পারি। আবার এখন আমরা রিভিশন দিলে সব পারবে। এই যে কস্ট অ্যাকাউন্টিং এর সাথে কস্ট শিট মিলে আছে না, তার মানে কস্ট অ্যাকাউন্টিং তো আপনারা করছেন বলে কস্ট শিটটা ওই সাথে হয়ে গেল। এবার আসেন 3 নম্বর অধ্যায় অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং। এই 3, এরপরে হচ্ছে 5, এই 4 কিন্তু অ্যাক্টিভিটি বেস কস্টিং, ওইটা আমরা অল্প একটু দেখলে পারবো। এখানে কয়েকটা অঙ্ক আমি দেখাই দিব। দেখেন 5 নম্বর হলো কস্ট ভলিউম প্রফিট। তাহলে আজকে হবে 3, 5 এবং 6, এই 3টা অধ্যায় 3, 5, 6। তারপরে কালকে হবে 7টাই হবে কালকে, কারণ এই 7-এর আবার ক্যাপিটাল বাজেট আছে, ক্যাশ বাজেট আছে। তারপরে হবে 8, 9। এরপরে আমরা লাস্টে 4 নম্বর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই অ্যাক্টিভিটি বেস কস্টিং একটু দেখা দেবো, সহজ আছে। তাহলে কি আজকে আমাদের কস্ট কনসেপ্ট 2 নম্বর অধ্যায় দেখার দরকার আছে? যেহেতু আজকে কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়ে আসলেন, কস্ট শিট তো এখানে ভালোই শেখা হয়েছে, সবাই পারছেন। ওইটা একটু সাজেশন অনুযায়ী চোখ বোলালি বাস হয়ে যাবে। 3 নম্বর অধ্যায়তে চলে আসেন। 3 নম্বর অনেকদিন করেননি, হয়তো মনে নেই। দেখেন এই অধ্যায়টার নাম হলো ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। এই ডাইরেক্ট কস্টিং এর আরেকটা নাম হলো কন্ট্রিবিউশন সিস্টেম এবং ভেরিয়েবল কস্টিং, 3টা নাম। আর অ্যাবজর্পশন কস্টিং এর আরেকটা নাম হলো ফুল কস্টিং বলা হয়। এই 2টা পদ্ধতিতে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে। একই ইনফরমেশন দিয়ে 2টা পদ্ধতি দিয়ে যদি আমরা ইনকাম স্টেটমেন্ট করি, 2 পদ্ধতিতে 2 রকম প্রফিট, 2 রকম উত্তর বের হবে। এই প্রফিটের পার্থক্যটা কেন হয়? চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির কারণেই হয়। সেটা আমরা মিলাই দিব, সেটার জন্য রিকনসিলেশন একটা স্টেপ করা লাগবে। সব মিলাই দেখা যায় আমাদের এখানে 5টা স্টেপ করতে হয়। প্রথমে একটা ইনকাম স্টেটমেন্ট করতে গেলে 4টা এলিমেন্ট দরকার হয় নর্মালি। তার ভিতরে 3টা আইটেম প্রস্তুতে সাপ্লাই দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না। যেমন ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট, সেল ইউনিট এবং ক্লোজিং ইনভেন্টরি, এই 4টা আইটেম। এর মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকবে প্রস্তুতে, একটা থাকবে না। আর সেটা বের করার জন্য আমাদের এই সমীকরণ, যে ওপেনিং প্লাস প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং ইনভেন্টরি। এই সমীকরণের সাহায্য নিয়ে আমরা 4টার ভিতরে যে আইটেমটা থাকবে না সেটাই বের করতে পারবো। যদি ওপেনিং না থাকে তাহলে সূত্র হলো ডাইনের পাশে সমান সমানে ডাইনের পাশে দুটো আগে লিখবেন, সেল প্লাস ক্লোজিং মাইনাস প্রোডাকশন। আর যদি প্রোডাকশন ইউনিট না দেওয়া থাকে তাহলে সূত্র হবে সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। আর যদি সেল ইউনিট না দেওয়া থাকে তাহলে সেল সমান সমান এই বার পাশে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। আর যদি প্রস্তে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া না থাকে তাহলে সূত্র হবে এই বার পাশের এই দুটো আগে, যে ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল ইউনিট। ব্যাস, এই 4টা আলাদা আলাদাভাবে আমি দেখাও দিয়েছি। আচ্ছা, প্রথম স্টেপের কাজ হলো প্রস্ত পড়ে আমরা দেখব এই 4টার ভিতরে কোনটা দেওয়া নেই, সেটা প্রয়োজনে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। এরপরের কাজ হলো কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের ভিতরে মাত্র 4টা এলিমেন্ট দরকার, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এর ভিতরে 3টা আইটেম যাবে ভেরিয়েবল সিস্টেমের ভিতরে, আর অ্যাবজর্পশনের ভিতরে যাবে 4টা আইটেম, একটা বেশি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ের ভিতরে আসবে, এই জন্য এর নাম হলো ফুল কস্টিং। আর ভেরিয়েবলের ভিতরে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত হয় না, এই জন্য এর নাম হলো ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং বা কন্ট্রিবিউশন সিস্টেম। ভেরিয়েবল কস্টের কস্ট পার ইউনিট তুলনামূলক অ্যাবজর্পশনের থেকে ছোট হয়, আর অ্যাবজর্পশনের রেটটা একটু বড় হয়। কেন? কারণ একটা আইটেম বেশি থাকে, এখানে 4টা আইটেম আর এখানে 3টা আইটেম, এই জন্য। যা কস্ট পার ইউনিট যদি প্রস্তুত করা হয় 4 নম্বর রিকোয়ারমেন্ট, ওই যে বি পার্টে, তখন আমাদের এই ছকটা করতে হয় কস্ট পার ইউনিট। আর এই 4টে আইটেম আসবে, এর বাইরে কিছু আসবে না। এরপর আসেন ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট দুইটা ছক দেখাবো। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট মাত্র 3টা ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে সেল লিখতে হয়, সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিতে হয়।
তো কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যে ফলাফল হয় তার নাম হলো গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন। এটা হলো 2 নম্বর স্টেপ। আর এরপরে যে অপারেটিং খরচ বাদ দিতে হয়, অপারেটিং এর আইটেম মাত্র 2টা, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। এই 2টা বাদ দিলে নেট প্রফিট। ক্লিয়ার এখন? এরপরে ভেরিয়েবল সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট 4টা ধাপে হবে। প্রথমে আসবে সেল, সেখান থেকে লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন পাওয়া যাবে। কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হবে ভেরিয়েবল মার্কেটিং, লেস ভেরিয়েবল মার্কেটিং বাদ দিলে নেট কন্ট্রিবিউশন। আর এরপরে বাদ দিতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সর্বদাই 2টা, ওই ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং, এই দুটো মিলে একসাথে। তবে মার্কেটের নাম কিন্তু 3টা, সেলিং এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স এবং মার্কেটিং এক্সপেন্স। এই 3টার ভিতরে যে কোনো একটা ভাষা ইউজ করা হবে, ব্যাস নেট ইনকাম বেড়ে আসবে। শুধু এই শখটা মনে রাখতে হবে, শখ অনুযায়ী ধারাবাহিকভাবে বসাতে হবে। আর লাস্টে এই যে ভেরিয়েবল কস্টিং এর প্রফিট আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের যে প্রফিটটা, এই 2 রকম হবে। অ্যাবজর্পশনের প্রফিট বড় হয় আর ভেরিয়েবলের প্রফিট একটু তুলনামূলক ছোট হয়। এই 2টার পার্থক্য কীভাবে হয়? তো চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্যের কারণে হয়। এই 2টা দেখাবো, বাস রিকনসিলেশন মিলে যাবে। যদি আমাদের চেঞ্জিংটা মিলে যায় তাহলে অঙ্ক সঠিক হয়েছে। প্রবলেম নম্বর 1 14 সালে আসছিল। টাঙ্গাইল লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট, ডাটা ফর লাস্ট ইয়ার অপারেশন আর অ্যাজ ফলো। যেমন ইউনিট প্রডিউস 20,000 ইউনিট উৎপাদন করা হয়েছে, এর মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট একটা কোলন দেওয়া আছে। তো ভেরিয়েবলের ভিতরে কোন কোন আইটেম সেগুলো সব দেখানো হবে। দেখেন এলিমেন্টগুলো বলছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ভেরিয়েবল মার্কেটিং। এখন প্রশ্ন হচ্ছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট দেখাতে হলে মাত্র 3টা এলিমেন্ট দরকার। সেই 3টা এলিমেন্ট হলো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং আর একটা নাম আছে ফ্যাক্টরি। ভেরিয়েবল ফ্যাক্টরি আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং একই কথা। এই 3টা আইটেম 5 টাকা আর 8 টাকা, 13 টাকা, 2 টাকা, 15 টাকা। বাস এই 15 টাকা হলো কস্ট পার ইউনিট। এতে অ্যান্সার শেষ। 2 নম্বর কি বলে? কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অনুযায়ী 4টে এলিমেন্ট, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 ভাগ 20,000 ভাগ করলে থাকে এই যে 4 টাকা পার ইউনিট। তো 15 টাকা আর 4 টাকা 19 টাকা। অ্যাবজর্পশনের রেট 19 টাকা পার ইউনিট আর ভেরিয়েবলের রেট 15 টাকা পার ইউনিট। এই তো ক্লিয়ার এখন সবাই? 2 নম্বর দেখেন, 2 নম্বরে শেয়ার মার্কেট একটা অঙ্ক 17 সালে আসছিল, এটাও ইম্পর্টেন্ট দিয়েছি সাজেশনে। ডিউরিং দ্য পাস্ট ইয়ার দ্য তানিন কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট 100% নর্মাল ক্যাপাসিটি অফ এ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 1,20,000 ইউনিট। দেখেন 1,50,000 ইউনিট উৎপাদন করে 1,20,000 ইউনিট বিক্রি করলো, তাহলে ক্লোজিং ইনভেন্টরি থাকলো 30,000। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ, বিবেচনা করতে হবে 3 লাখ টাকা ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 লাখ, তাহলে কস্ট পার ইউনিট কত হবে? 3 লাখ ভাগ 1.5 লাখ, 2 টাকা পার ইউনিট। এরপরে 3,75,000 টাকা ডাইরেক্ট লেবার খরচ, 3,75,000কে 1.5 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে 2 টাকা 50 পয়সা পার ইউনিট। 1.5 লক্ষ টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, তাহলে 1 টাকা পার ইউনিট। আর 1,87,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটাকে 1.5 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে আসবে 1 টাকা 25 পয়সা পার ইউনিট। এখন প্রশ্ন, ইউজিং দ্য ভেরিয়েবল or ডাইরেক্ট, যার নাম ভেরিয়েবল তার নামে কিন্তু ডাইরেক্ট সিস্টেম অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশনের আরেকটা নাম কি বলেছি? ফুল কস্টিং সিস্টেম। কম্পিউট দ্য পার ইউনিট কস্ট পার ইউনিট তৈরি করো। তাহলে এখানে লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডাইরেক্ট লেবার 2.5 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি 1 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড
1 টাকা 25 পয়সা, একটা হলো 5 টাকা 50 পয়সা, এটা হলো 6 টাকা 75 পয়সা। ক্লিয়ার? সো ক্লোজিং ইনভেন্টরি এখানে আমাদের দেওয়া নেই। লাস্ট টেক বলছে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি দেখাও। তাহলে ক্লোজিং ইনভেন্টরির সংখ্যা ওপেনিং যোগ প্রোডাকশন ইউনিট মাইনাস সেল ইউনিট। ওপেনিং এই অঙ্কে 0, প্রোডাকশন 1.5 লাখ, বিক্রয় 1,20,000, তাহলে ক্লোজিং 30,000 টাকা, 30,000 ইউনিট। সো ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি সমান ফর ডাইরেক্ট কস্টিং এর রেট 5 টাকা 50 পয়সা গুণন 30,000, 1,65,000 টাকা। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম 30,000 গুণন 6 টাকা 75 পয়সা, এতে 2,02,500 টাকা। এই তো ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি, দুইটা সিস্টেমেই দেখানো হয়ে গেল। কারোর প্রশ্ন আছে এখানে? তিন নম্বরটা 16 সালে আসছিল। এখানে একই অবস্থা, 2 লক্ষ ইউনিট উৎপাদন করা হয়েছে, 90% বিক্রি হয়েছে। তো 90% কত হয়? 9 2 গুণে 18, 1,80,000 বিক্রি হয়েছে। ক্লোজিং 20,000 ইউনিট ক্লোজিং আছে। আর প্রোডাকশন কস্টের ভিতরে বিবেচনা করতে হবে ডাইরেক্ট মেটেরিয়াল 8 লাখ, ডাইরেক্ট লেবার 7 লাখ, ভেরিয়েবল ফ্যাক্টরি 5 লাখ এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 লাখ। এই প্রত্যেকটা টাকাকে আমরা এই 2 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট পেয়ে যাবো। কস্ট পার ইউনিট তৈরি করতে হবে ভেরিয়েবল সিস্টেম এবং অ্যাবজর্পশন সিস্টেমে। একই রিকোয়ারমেন্টে বলেছে বলে একটা ছকের মধ্যে দেখাই দিলাম। তো লিখলাম ডাইরেক্ট মেটেরিয়াল, এতে ভাগ করে পেয়েছি 4 টাকা, ডাইরেক্ট লেবার 3.5 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা 50 পয়সা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা। তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এর জন্যই নির্ধারিত, এটা ভেরিয়েবলের ভিতরে আসবে না। তো অ্যাবজর্পশন কস্টিং এ এখন 12 টাকা হয়েছে আর ভেরিয়েবলে 10 টাকা হয়েছে। সো ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি ওই যে 20,000 ইউনিট ছিল, এখন অ্যাবজর্পশন কস্টিং এ তো 12 টাকা আর ভেরিয়েবলে 10 টাকা। তো 20,000 গুণন 10 2 লাখ টাকা, আর 20,000 গুণন 12 2,40,000 টাকা। এই তো অঙ্ক হয়ে গেল। এরপরে 4 নম্বরে নোহা লিমিটেড। দেখেন এখানে আমাদের 2টা বছর দেওয়া আছে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ওপেনিং ইনভেন্টরি প্রথম বছরে 0, আর বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে প্রথম বছরে 0। আচ্ছা, এখানে ইন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল সিস্টেম ক্লোজিং ইনভেন্টরি আছে 40,000 আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 58,000। আর প্রফিট ভেরিয়েবল সিস্টেম এবং অ্যাবজর্পশন সিস্টেম দেওয়া আছে। আমাদের করণীয় কি? রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্ট করতে হলে আমাদের শুধু লাগবে 2টা প্রফিট আর 2টা ইনভেন্টরি। তো প্রফিট 2টা পাইলাম নিচেই, 2টা বছর, একটা বছর পারলে 2টা বছর 2 নম্বর বছরও পারা যাবে। এখানে একসাথে লিখলাম চেঞ্জ ইন প্রফিট। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 68,000 আর 32,000। আচ্ছা, এরপরে প্রফিট আন্ডার ভেরিয়েবল, ভেরিয়েবল কত? 50,000 50,000। এবার বিয়োগ করেন। প্রথম বছরে 18,000 টাকা পজিটিভ ফিগার, আর দ্বিতীয় বছরে বিয়োগফল 18,000 হয়েছে, তবে এটা নেগেটিভ হয়েছে। যাক, চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য পেয়ে গেছি। এবার ইনভেন্টরির পার্থক্য। ইনভেন্টরি 2টা, চেঞ্জ ইন ইনভেন্টরি। ইনভেন্টরি কিন্তু ক্লোজিং মাইনাস ওপেনিং আগে লিখে নিতে হবে, তারপরে পার্থক্য দেখাতে হবে। এখন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন যখন দেখাবো তখন এই দেখেন অ্যাবজর্পশন কস্টিং ক্লোজিং 58,000 আর ওপেনিং 0। তাহলে প্রথম বছরে 58 মাইনাস 0, তার মানে 58,000 থেকে গেল। আর দ্বিতীয় বছরে ক্লোজিং 0 আর ওপেনিং 58,000, তো 0 মাইনাস 58, তাহলে মাইনাস 58,000 হলো দ্বিতীয় বছরে। এবার ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল। ভেরিয়েবল ক্লোজিং আছে 40,000 আর 0, আর ওপেনিং আছে 0 এবং 40,000। তো প্রথম বছরটা আগে ধরলাম, 40,000 মাইনাস 0, তার মানে 40,000 থাকলো। আর দ্বিতীয় বছরে 0 মাইনাস 40,000, তো মাইনাস 40,000 হলো। এবার পার্থক্য, 58,000 থেকে 40,000 বাদ দিলে 18,000 টাকা পজিটিভ ফিগার থাকলো। আর দ্বিতীয় বছরে 58,000 মাইনাস, আবার 58,000 হচ্ছে, দূরে 40,000 আছে মাইনাস। দূরে যদি মাইনাস থাকে তাহলে নিচেরটা সাইন পরিবর্তন করতে হয়। তাহলে নিচেরটা এখন সাইন পরিবর্তন করলাম বীজগণিতের নিয়ম অনুযায়ী, প্লাস 40,000, 58,000 থেকে বাদ দিলাম, কত থাকে? তাহলে মাইনাস 18,000। এ হলো মাইনাস 18,000, উপরে চেঞ্জ ইন প্রফিট মাইনাস 58,000, মিলে গেছে। তার মানে চেঞ্জ ইন প্রফিটের সাথে চেঞ্জ ইন ইনভেন্টরি মিলে গেল, বাস রিকনসিলেশন হয়ে গেল। আমাদের
শুধু ইনভেন্টরি আর প্রফিট সাপ্লাই দিয়ে 4 মার্কের অঙ্ক বলল যে প্রিপেয়ার অ্যান্ড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখাও। তো রিকনসিলিয়েশনও তো পারলেন, কি পারবে না সবাই? ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ। তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্টও বুঝতে পারলেন। 5 মার্কের অঙ্কগুলো সব শুরুতে দিয়ে দিচ্ছি আর কি। এই যে আদিব কোম্পানি এখানে প্রডিউস 20,000 ইউনিট আর সোল্ড 15,000 ইউনিট, তাহলে ক্লোজিং 5,000 ইউনিট। ডাইরেক্ট মেটাল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি সব দেওয়া আছে। এখন এই খরচগুলোকে 20,000 দিয়ে ভাগ করলে কস্ট পার ইউনিট বেরিয়ে আসবে। প্রশ্ন হচ্ছে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট তৈরি করো। অ্যান্ড ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু দেখাও আন্ডার ভেরিয়েবল সিস্টেম, শুধুমাত্র ভেরিয়েবল সিস্টেমে। তো ভেরিয়েবল সিস্টেমে আমরা কস্ট পার ইউনিট পেয়েছি 14 টাকা 50 পয়সা, আর ক্লোজিং ইনভেন্টরি 5,000 গুণন 14 টাকা 50 পয়সা গুণ করলে হয় 72,500 টাকা। শেষ। দ্বিতীয় নাম্বার বলছে কস্ট পার ইউনিট দেখাও, ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি বের করো আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। তাহলে 2 নম্বরে আলাদা করলাম, কস্ট পার ইউনিট হলো এখানে 15 টাকা 50 পয়সা, আর ভ্যালু অফ ইনভেন্টরি 5,000 গুণন 15 টাকা 50 পয়সা গুণ করলে আসে 77,500 টাকা। 5 নম্বরে কোনো প্রশ্ন আছে কারোর? কারোর কোনো প্রশ্ন নেই? আট নম্বরটা সাজেশনে দিছি, 8 নম্বরে চলে আসেন। The following particulars are available from the books of a company for the year 2016. সেলস ইন কিলোগ্রাম 1,50,000 কেজি সেল করা হয়েছে। ফিনিশ গুডস ইনভেন্টরি ওপেনিং 24,000, ফিনিশ গুডস ইনভেন্টরি ক্লোজিং 34,000, আর সেল প্রাইস 20 টাকা। এখন আমরা যে 3টে লাইন পড়লাম, এখানে আমি দেখেছি সেল দেওয়া রয়েছে, ওপেনিং ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া আছে, কিন্তু প্রোডাকশন ইউনিট দেওয়া নেই। তাহলে এই 3 লাইন পড়েই আমরা একটা ওয়ার্কিং করে ফেলি। ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং। সেল 1.5 লক্ষ কেজি, ক্লোজিং 34,000 যোগ করলাম আর 24,000 বিয়োগ করলাম ওপেনিং। যোগ বিয়োগ করে দেখলাম 1,60,000 কেজি প্রোডাকশন হয়েছে, আর সেল প্রাইস 20 টাকা করে বিক্রি করা হয়েছে। ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন 8 টাকা। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 1,60,000, নর্মাল ক্যাপাসিটি 1,60,000, উৎপাদন হয়েছে 1,60,000। তাহলে এটা 1 নম্বর ফরম্যাটের নর্মাল প্রোডাকশন ইউনিট। এরপরে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ সেল, বিক্রয় করার সময় সব মার্কেটিং খরচ ভেরিয়েবল কস্ট 1 টাকা পার কেজি। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 3 লক্ষ টাকা। ইনকাম স্টেটমেন্ট 2016 আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড ডাইরেক্ট কস্টিং সিস্টেম। আর 2 নম্বরে অ্যান অ্যাকাউন্টে এখানে ডিফারেন্স দেখাতে হবে, তার মানে এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলেছে। 1 নম্বরে প্রথমে আমরা দুটো ইনকাম স্টেটমেন্ট করে ফেলবো, তার আগে দুটো ওয়ার্কিং করব। একটা হলো প্রোডাকশন ইউনিট বের করে ফেলেছি যেটা, আর একটা হলো কস্ট পার ইউনিট। প্রত্যেকটা অঙ্ক শুরুতেই এই দুটো ওয়ার্কিং আমাদের লাগবে। কস্ট পার ইউনিট এখানে ডাইরেক্ট মেটাল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি না দিয়ে একবারে বলছে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ সেল, এই যে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন 8 টাকা। এই 8 টাকার ভিতরে 3টে এলিমেন্ট আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট। 3টে এলিমেন্ট কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা মিলে কিন্তু 8 টাকা। আর এর সাথে যোগ হবে ফিক্সড ফ্যাক্টরি। তো ফিক্সড ফ্যাক্টরি 1,60,000 টাকা ভাগ 1,60,000 কিলোগ্রাম, তাহলে আসবে 1 টাকা পার কিলোগ্রাম। আর এটা শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে বসবে, তাহলে অ্যাবজর্পশনের রেট 9 টাকা আর ভেরিয়েবলের রেট 8 টাকা। ব্যাস, এবার ইনকাম স্টেটমেন্ট শুরু করলাম। ইনকাম স্টেটমেন্ট 1,50,000 গুণন 20 টাকা, এতে 30 লক্ষ টাকা, লেস কস্ট অফ গুড সোল্ড। ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি,
ওপেনিং ছিল 24,000 গুণন 9 টাকা অ্যাবজর্পশন সিস্টেমে, আর প্রোডাকশন 1,60,000 গুণন 9 টাকা, আর ক্লোজিং 34,000 গুণন 9 টাকা। বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড 13,50,000। 30 লক্ষ থেকে মাইনাস করলে গ্রোস প্রফিট 16,50,000 লেস অপারেটিং খরচ, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং 1 টাকা পার কেজি, 1,50,000 গুণন 1, এতে আসবে 1.5 লক্ষ টাকা। আর ফিক্সড মার্কেটিং 3 লক্ষ টাকা দেওয়া আছে, তাহলে 4.5 লাখ টাকা মাইনাস করলাম 16,50,000 থেকে 12 লাখ টাকা প্রফিট। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেমে 4টা স্টেপ। প্রথমে সেল লিখবেন, তো সেল লেখেন 1.5 লক্ষ কেজি 20 টাকা করে বিক্রি হয়েছে, 30 লক্ষ টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড। এখন ওপেনিং ইনভেন্টরি 24,000 গুণন 8 টাকা, ভেরিয়েবলের রেট কিন্তু 8 টাকা। আর প্রোডাকশন 1,60,000 কেজি গুণন 8 টাকা, ক্লোজিং 34,000 গুণন 8 টাকা। বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড 12 লক্ষ টাকা। 30 লক্ষ থেকে মাইনাস করলে 18 লক্ষ টাকা গ্রোস কন্ট্রিবিউশন। এখানে আর গ্রোস প্রফিট লেখা যাবে না, এখান থেকে ভেরিয়েবল মার্কেটিং বাদ দিতে হবে প্রথমেই 1.5 লক্ষ টাকা, তাহলে নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট মাইনাস করতে হবে, ফিক্স দুইটা, ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং। বাদ দিলে নিট প্রফিট। নিট প্রফিট 11,90,000 আর এদিকে 12 লক্ষ, দুইটার ডিফারেন্স। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য 10,000, আর চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য 90,000 আর 80,000 মিলে 10,000। ক্লিয়ার? তাহলে ইনকাম স্টেটমেন্টও বুঝে গেলাম। ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিংয়ে কীভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয় সবাই ক্লিয়ার? বুঝতে পারছে? এগুলো তো আগে অনেকবার করছেন, আর এখন আবার একটু রিভিশন দিলে হয়ে যাবে। দেখেন 4 মার্কের একটা অঙ্ক আসছিল 16 সালে। এখানে ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া রয়েছে, আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে, ভেরিয়েবল কস্টিং সিস্টেমে 4টে লাইন। এবার নিট প্রফিট, ডাইরেক্ট কস্টিং এবং নিট প্রফিট, অ্যাবজর্পশন কস্টিং দেওয়া আছে। তাহলে প্রফিট দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে। চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন প্রফিট। চেঞ্জ ইন প্রফিট আগে লিখলাম, প্রফিটের পার্থক্য 5,000। চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য 5,000 মিলে গেল, তার মানে রিকনসিলিয়েশন সঠিক হয়েছে। 11 নম্বর অঙ্কটা 16 সালে আসছিল। এখানে দেওয়া আছে উৎপাদন করা হয়েছে 25,000 ইউনিট আর বিক্রি করা হয়েছে 20,000 ইউনিট, তাহলে ক্লোজিং 5,000 ইউনিট। সেল প্রাইস 25 টাকা পার ইউনিট। ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার দুটো যোগ করে প্রাইম, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, 4 লাইনই দেওয়া আছে, 4টে এলিমেন্টই দেওয়া আছে। আচ্ছা, এরপরে কতটুকু ওপেনিং, কতটুকু ক্লোজিং এসব আর কিছু বলা হয়নি। তাহলে আমাদের প্রোডাকশন 25,000, বিক্রি হয়েছে 20,000, ক্লোজিং 5,000 ইউনিট। আচ্ছা, এখন আমাদের কি করণীয়? এখানে প্রশ্নে লাস্টে রিকোয়ারমেন্ট চাওয়া হয়নি, তো আমরা এখানে লিখে দিয়েছি যে প্রশ্নপত্রে অসঙ্গতি আছে, রিকোয়ারমেন্টে কিছুই বলা হয়নি, তাই আমরা সবগুলো করে ফেললাম। প্রথমে ইনকাম স্টেটমেন্ট করলাম, তার জন্য দুটো ওয়ার্কিং করে নিয়েছি। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তারপর রিকনসিলিয়েশনও করে ফেলেছি। তো ক্লোজিং ইনভেন্টরি দেখাইছি একটা ওয়ার্কিংয়ে 5,000 ইউনিট, আর কস্ট পার ইউনিট বের করে দেখাইছি ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং 14 টাকা 10 টাকা। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 2,20,000 আর ভেরিয়েবল সিস্টেমে 2 লক্ষ টাকা। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য, চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পার্থক্য। রিকনসিলিয়েশন পর্যন্ত দেখাই দিছি। 12 নম্বর অঙ্কটা 21 সালে আসছিল, এটা 23 সালের জন্য ইম্পর্টেন্ট দিছি। ওই একই অঙ্ক কিন্তু 11 নম্বরে দেখলাম, যেমন এখানে ছিল 25,000 ইউনিট আর এখানে 24,000 ইউনিট। এখানে 20,000 ইউনিট বিক্রি হয়েছে 22 টাকা, আর 11 নম্বরে ছিল 25 টাকা। 4টে এলিমেন্ট কিন্তু দেওয়া রয়েছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি, 4টে এলিমেন্টই আছে। মার্কেটিং 70,000 দেওয়া আছে, তবে এখানে কোনো ভেরিয়েবল মার্কেটিং নেই, অল আর ফিক্সড, সম্পূর্ণটাই ফিক্সড মার্কেটিং। ইনকাম স্টেটমেন্ট করো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, আন্ডার ভেরিয়েবল সিস্টেম, এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখাও। তারপরে 11 নম্বর 12 নম্বর সেম প্রশ্ন। তেরো নম্বরটা 17 সালে আসছিল। তো
তাহলে এখানে তিনটা ফরম্যাট ডাইরেক্ট, এই যে আমাদের প্রথমে ফিফো লিফো, তো লাস্টের ফরম্যাটটা নর্মাল প্রোডাকশন, ফিফো লিফো, এই ফেভার আনফেভার আর লিফো ফিফো, এই তিনটা ফরম্যাটের থেকেই অঙ্ক করতে হবে, যে কোনো জায়গাতে আসতে পারে। দুইটা প্রশ্ন তো দেবে, তিনটা ফরম্যাটের মধ্যে থেকে দুটো প্রশ্ন আসবে। কি ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং আজকে পারবে সবাই? জি স্যার, ইনশাল্লাহ আজকে পুরোটা রাত্রে এগুলো সব দেখে ফেলবে। এই অধ্যায়টা, এই অঙ্কটা অনেকবার আসছে, দেখেন 22 সালেও আসছে, এই 19 নম্বরে। এটা কিন্তু 12 নম্বরও দেখলাম, 11 নম্বরও দেখলাম, আবার 19 নম্বরও দেখলাম। শুধু একটু ফিগারটা চেঞ্জ করে দেওয়া, ওখানে যেমন ছিল 22 টাকা সেল প্রাইস, এখানে 200 টাকা সেল প্রাইস। এই ধরনের অঙ্ক আসে বেশি। তাহলে আজকে এখন থেকে শুরু করে রাত পর্যন্ত এই ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং শেষ করবেন। তারপরে আসেন সকালে 4 নম্বর, দরকার নেই 5 নম্বরে চলে যাবেন। 4 নম্বরটা রেখে দিলাম, আমরা লাস্ট ক্লাসে করাবো তাই। দেখেন 5 নম্বরে কস্ট বললাম, প্রফিট মনে আছে? আছে স্যার। হ্যাঁ, কস্ট বললাম, প্রফিট। এটা মাত্র 8টা রিকোয়ারমেন্টের জন্য 8টা সূত্র, 4টা ফরম্যাট আছে, প্রস্তের ধরন অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। তো টাইম বেসিস, পার্সেন্টেজ বেসিস, ইউনিট বেসিস, টোটাল অ্যামাউন্ট বেসিস, এই 4টে বেসিসে ভাগ করা হয়েছে। আর রিকোয়ারমেন্ট 8টা কি কি? প্রথমে প্রফিট ভলিউম রেশিও, পিভিআর অথবা সিএমআর, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তারপরে ফিক্সড কস্ট, তারপরে প্রফিট, এরপরে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা এবং ইন ইউনিট, তারপরে ভেরিয়েবল কস্ট, টার্গেট সেল, টার্গেট প্রফিট, আর মার্জিন অফ সেফটি ও মার্জিন অফ সেফটি রেশিও। সর্বোচ্চ এই 8টা প্রশ্ন, এর মধ্যে 5টা অথবা 4টা রিকোয়ারমেন্ট দিবে। যদি পরীক্ষার হলে 2টা বা 4টা রিকোয়ারমেন্ট দেই তাহলে 4 মার্ক, আর যদি 5টা রিকোয়ারমেন্ট দেই তাহলে 10 মার্ক। রিকোয়ারমেন্ট এই 8টা শেখা থাকলে অবশ্যই এর বাইরে তার কিছু আসবে না। প্রথমে এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক আমি 1 নম্বরে সাজাই দিয়েছিলাম, যেখানে পিবি রেশিও, ফিক্সড কস্ট, ব্রেক ইভেন, টার্গেট প্রফিট, সেল, টার্গেট সেল, ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল কস্ট, এরপরে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি রেশিও। সব প্রশ্ন আছে কিন্তু এটার ভিতরে। একটা অঙ্ক করাই দিই তাহলে মনে পড়বে সূত্রগুলো। যেমন প্রশ্নটা দেখলাম 2016 সালে বিক্রয় 2 লাখ টাকা, সেখানে লাভ হয়েছে 20,000 টাকা। আর 17 সালে যে বিক্রি হয়েছে সারা বছরে 3 লাখ, লাভ হয়েছিল 40,000 টাকা। তাই বিক্রয়ের পার্থক্যর সাথে সাথে প্রফিটেরও পার্থক্য দেখা যাচ্ছে। এটা হলো আমাদের টাইম বেসিস, টাইমের উপর বেসিস করে প্রশ্নটা করা হয়েছে। এখন আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেট দ্য প্রফিট ভলিউম রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএম রেশিও। সূত্র হলো চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেল ইন্টু 100। এই হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভলিউম রেশিও সূত্র। তো প্রফিটের পার্থক্য 40,000 মাইনাস 20,000, উপরে থাকলো 20,000। আর সেলসের পার্থক্য 3 লাখ মাইনাস 2 লাখ, তাহলে থাকলো 1 লাখ। 1 লাখ দিয়ে 20,000কে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 20% অ্যান্সার। এরপরে 2 নাম্বার ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সূত্র হলো কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। কন্ট্রিবিউশন সেলসকে পিবি রেশিও দ্বারা গুণ করলে কন্ট্রিবিউশন পাওয়া যায়। আর প্রফিট তো দেওয়াই রয়েছে সামনে, তবে সেল 2 বছরের মধ্যে যে কোনো একটা বছর নিলেই হবে। তবে যে বছরে সেল নেবেন সেই বছরের প্রফিট বাদ দিতে হবে, এটা আবার মাথায় রাখতে হবে। যদি কাছে 1 বছরের প্রফিট নিলেন আর 1 বছরের সেল, 1 বছরের সেল নিলেন আর 1 বছরের প্রফিট বাদ দিলেন, এরকম না হয়ে যায়। তাহলে ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড থাকে, প্রতি বছরের সমান উত্তর আসবে। 3 নম্বর প্রশ্ন ছিল প্রফিট, প্রফিটের সূত্র কি? হয় না। 3 নম্বর ছিল ব্রেক ইভেন, ব্রেক ইভেনের সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভিআর। ফিক্সড কস্ট 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি আমরা, 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 20,000 টাকা। আর পিভিআর 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 20%। তাহলে ভাগ করলাম ফিক্সড কস্ট 20,000কে 20% ভাগ করেছি 0.20 দিয়ে, তাতে 1 লাখ টাকা আসলো ব্রেক ইভেন। তো ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টে বিক্রি করলে লাভ লস কিছুই হবে না, আয় ব্যয় সমান হয়ে যাবে। এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। 4 নম্বরে ক্যালকুলেশন অফ টার্গেট প্রফিট হোয়েন সেল 4 লাখ। যদি 4 লাখ টাকা বিক্রি করা যায় তাহলে প্রফিট কত হবে? যেখানে 3 লাখ টাকা বিক্রি করলে প্রফিট 40,000,
2 লাখ টাকা বিক্রি করলে প্রফিট 20,000, তাহলে 4 লাখ টাকা বিক্রি করলে প্রফিট কত হবে? টার্গেট প্রফিট বলা হবে এটা। তাই প্রফিটের সূত্র তো একটাই, কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। এখন কন্ট্রিবিউশন হবে সেলের সাথে পিবিআর গুণ হবে। তো সেল দেওয়া রয়েছে 4 লাখ, 4 লাখের সাথে পিবিআর গুণ করলাম 20%, আসলো 80,000। 80,000 থেকে ফিক্সড কস্ট 20,000 বাদ দিলে থাকলো 60,000। অতএব 4 লাখ টাকা বিক্রি করলে প্রফিট 60,000 হবে। ক্যালকুলেশন অফ টার্গেট সেল হোয়েন প্রফিট 50,000। প্রফিট যদি 50,000 হয় তাহলে সেল কত করতে হবে? তাই টার্গেট সেলের সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভিআর। এতে আসলো 3.5 লাখ টাকা। ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট হলো সেল মাইনাস কন্ট্রিবিউশন। এখন 2016 সালে সেল 2 লাখ, সেখান থেকে কন্ট্রিবিউশন বাদ দিলে ভেরিয়েবল কস্ট 1,60,000। 17 সালে বিক্রয় 3 লাখ, কন্ট্রিবিউশন বাদ দিলে থাকবে 2,40,000। এরপরে 7 নাম্বার মার্জিন অফ সেফটি। প্রফিটকে দেখেন, মার্জিন অফ সেফটি সূত্র হলো প্রফিট ডিভাইড বাই পিবি রেশিও, অথবা টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেল বাদ দিলেও মার্জিন অফ সেফটি থাকে। দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা কাজে লাগাবেন। প্রথমে লিখেছি প্রফিট 20,000, এটা পিবি রেশিও 0.20 দিয়ে ভাগ করলে 1 লাখ উত্তর। আর যদি এটা লেখেন যে টোটাল সেল প্রথম বছরে 2 লাখ, ব্রেক ইভেন সেল 1 লাখ, বাদ দিলে 1 লাখ টাকা থাকবে, উত্তর কিন্তু একই আসবে, যে কোনো একটা লিখলেই হবে। এবার 17 সালে মার্জিন অফ সেফটি প্রফিট 40,000 ভাগ 0.20, এতে 2 লাখ টাকা আসে। আর টোটাল সেল 3 লাখ ছিল, ব্রেক ইভেন সেল 1 লাখ বাদ দিলে ওই 2 লাখই থাকে। মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটিকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পাওয়া গেল 50%। এটা হলো মার্জিন অফ সেফটি রেশিও। 16 সালে 50%, 17 সালে 66.67%। এই তো। তাহলে কি পারা যাবে? পিভি রেশিও, প্রফিট বললাম রেশিও, কস্ট বললাম প্রফিট। আচ্ছা, তো এটা গেল 5। এরপরে 6তে তো রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, মেক অর বাই, আউটসাইড অর্ডার, মনে আছে এগুলো? দেখ, এখন আপনারা 3 নম্বর অধ্যায়টা শেষ করেন, তারপরে কস্ট বললাম প্রফিট করেন। এরপরে সময় থাকলে কালকে রিলেভেন্ট কস্ট করবেন, এরপরে আমরা সমাধান করে দেবো সমস্যাগুলো। কালকে আবার 6 নম্বরের সমস্যা থাকলে 6 আর 7 করাবো, তারপরে 8, 9 করাবো। এভাবে একবার করে রিভিশন হয়ে যাবে। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।